আবিরের নিগৃঢ় আখি যুগল অসহায়ত্বের ছাপ। মেঘ অবিনিষ্টের ন্যায় আবিরের জলসিক্ত নয়নের পানে চাইয়ে আছে। হৃৎপিণ্ডের তীব্র কম্পনে মেঘের গায়ের রক্ত প্রবল বেগে টকবক করছে। আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে, অনবরত তীর তীর করে ঠোঁট কাঁপছে, মাথা থেকে ঘামের রেখা কপাল পাশ পেয়ে গড়িয়ে পড়ছে। আবিরের শীতল দুচোখ মেঘের অভিমুখে। মেঘ আনমনে কত কিছু ভেবে হঠাৎ পল্লব ঝাপটে প্রশ্ন করল, কি স্বপ্ন দেখেছেন? সংকটাপন্ন পরিস্থিতিতে মেঘের প্রশ্ন শুনে নড়ে উঠল আবির, তবে তখনও গভীর দৃষ্টিতে চেয়ে আছে। থমথমে গলায় উত্তর দিল, দুঃস্বপ্নের কথা বলতে নেই, আমি মরে গেলেও এই স্বপ্ন সত্যি হতে দিব না। মেঘ ঠোঁট উল্টে চোখ গোল গোল করে অসহায়ত্বের মুখ নিয়ে চেয়ে আছে। আবির পরক্ষণেই বলে উঠল, আচ্ছা শোন। জি? তোর শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ ভালো। এখনো শ্বাসকষ্ট হয় বা অন্য কোনো সমস্যা? শ্বাসকষ্ট হয় না, তবে অন্য সমস্যা আছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি সমস্যা বলিস না কেন আগে? একটু থেমে আবারও বলে উঠল, আমি তানভীরকে বলে রাখবো কাল সকালে মামনিকে ডাক্তারের। এর মতো মেঘ আবেগময় কণ্ঠে বলল, কাউকে অতিরিক্ত মিস করার সমস্যা। কোনো ডাক্তার দেখাবো বলুন? কোন ডাক্তার দেখাবো বলুন? আবিরের কথা বন্ধ হয়ে গেছে। মেঘের এমন কথায় আবিরের চোখে মুখে খানিক উজ্জ্বলতা ফুটে উঠেছে। নিদারুণ অনুভূতিরা বক্ষস্পন্দন বাড়াতে ব্যস্ত। আবির নিশ্চুপ হয়ে চেয়ে আছে অপরূপ সেই মুখমণ্ডলে। মেঘ আহ্লাদি কণ্ঠে আবার শুধালো, বলুন না কোন ডাক্তার দেখাবো? আবির ভ্রুকুচকে গুরুভাব কণ্ঠে বলল, সব বিষয় নিয়ে মজা করিস না তো মেঘ। শারীরিক কোনো সমস্যা মনে হলে ডাক্তার দেখাস প্লিজ। অভিমানের দমকা হাওয়া বয়ে গেল মেঘের মনে। মেঘ ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইল, মানসিক সমস্যা হলে কি করব? তোর মানসিক সমস্যা শোনার জন্য তো আমি আছি, এই ডাক্তার চলবে না? মেঘ ফিক করে হেসে বলল, আপনি ডাক্তার? সার্টিফিকেটটা দেখাবেন প্লিজ। আবির চোখ শুরু করে বলে উঠল, সার্টিফিকেটটা না হয় দেশে ফিরে দেখালাম। টুকটাক কথা চলল কিছুক্ষণ। আবিরের মন ভালো করতে অল্প স্বল্প দুষ্টামিও করেছে মেঘ, কিন্তু আবিরের মন ভালো হওয়ার বিন্দুমাত্র লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না। এদিকে রাত গভীর হচ্ছে, ঘুমে মেঘের চোখ বন্ধ হয়ে আসছে। মেঘ নিজের প্রতি খুব ক্ষুব্ধ হচ্ছে। আবির আজ খুব মনোযোগী। মেঘ যা জিজ্ঞেস করছে সবেতেই তার আদর মাখা উত্তর রেডি। এই অপরূপ মুহূর্ত রেখে ঘুমানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই মেঘের, কিন্তু চোখ যেন মেঘের ইচ্ছেকে পাত্তাই দিচ্ছে না। আবিরের কথার মাঝে ঘুমের আবেশে বারবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টা খেয়াল করে আবির অত্যন্ত নমনীয় স্বরে জিজ্ঞাসা করল, ঘুম পাচ্ছে? মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে জবাব দিল, কই না তো। আবির মলিন হেসে বলল, জোর করে কথা বলতে হবে না, আমি পালিয়ে যাচ্ছি না, ঘুমান। ঘুম চলে গেছে। কে চলে গেছে কে যায়নি সেটা পরে দেখব, আপাতত কল না কেটে ফোন পাশে রেখে চোখ বন্ধ করুন। মেঘ আঁতকে উঠে আবিরের অভিমুখে চাইল। হৃৎপিণ্ড ছুটছে দিক বেদিক, হৃৎপিণ্ডের পিটপিট শব্দ বেরিয়ে চলেছে। কল না কেটে কথাটা যেন মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। মেঘ থমথমে কণ্ঠে বলল, কল না কাটলে ঘুম আসবে না। আবির গুরুভাব কণ্ঠে জানালো, সেটা আমি বুঝবো, এখন যা বলছি করুন। আবিরের ক্ষিপ্ত নয়নজোড়া দেখে মেঘ ধূপ গেলে বালিশের পাশে ফোন হেলান দিয়ে রেখে গায়ে পাতলা কাঁথা জড়িয়ে শুয়ে পড়েছে। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, কল কাটবেন কখন? আমার লজ্জা লাগছে। আবিরের নিরুত্তম কণ্ঠে জবাব, লজ্জা লাগছে যেহেতু চোখ বন্ধ করে রাখ, বেশরমের মতো থাকতে কে বলেছে? মেঘ চোখ মুখ কুঁচকে কণ্ঠ ভারী করে বলল, আপনি এটা বলতে পারলেন? আবির গম্ভীর গলায় বলল, চোখ বন্ধ, আর একবার চোখ খুলে খবর আছে। মেঘ চোখ বন্ধ করে কাট কাট গলায় জানালো, আপনি কিন্তু নিজ দায়িত্বে কল কেটে দিবেন। আবিরের আর কোনো জবাব এলো না। বৈদ্যুতিক বাতির আলোতে আলোকিত রুমে ফ্যানের বাতাসে মেঘের চুলগুলো অনবরত উড়ছে। আবির অবাক লোচনে সেই দৃশ্য দেখতে ব্যস্ত। মেঘের মুখের প্রতিটা পশম সূক্ষ্ম নেত্রে পরখ করছে আবির।
মেঘের ফর্সা কপলের নিকষ কালো তিলটা খুব বেশি আকৃষ্ট করছে। আবিরের হৃদয় কেঁপে উঠছে, শরীর জুড়ে অজানা শিহরণ। কিছু সময়ের মধ্যে মেঘের নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। রাত 2:17। মেঘ গভীর ঘুমে নিমগ্ন। আবির ফোনের অপর পাশ থেকে গভীর মনোযোগ দিয়ে তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। ভোরের মৃদু আলো আর বৈদ্যুতিক বাতির আলোতে মেঘের রুম ঝলমল করছে, চোখে আলো লাগছে। মেঘ ঘুমের মধ্যেই ভ্রু কুঁচকে নড়ে উঠল। কপালে হাত রেখে চোখ ঢাকার চেষ্টা করলো, কিন্তু পারল না। দীপ্ত আলোর চিত্তদাহে বিরক্ত হয়ে কপালে কয়েকস্তর ভাঁজ ফেলে অল্প বিস্তর চোখ মেলল মেঘ। ঘুম ঘুম চোখের কোণে ফোনে নড়ে ওঠা কারোর অবয়ব ভেসে উঠল। মেঘ তৎক্ষণাৎ কার স্পষ্ট চোখে তাকালো সেদিকে। সঙ্গে সঙ্গে মেঘের সমস্ত শরীর শিউরে উঠল। বালিশে হাত রেখে তার উপর মাথা রেখে আবির নিগৃঢ় দৃষ্টিতে মেঘের দিকে চেয়ে আছে। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবিরের উস্কো খুস্কো চুল, গাল ভর্তি ছাপধারী, আর নিঃস্বার্থ দৃষ্টি দেখে শোভিত পুরুষের সুষুপ্ত আদলের মোহে ডুবে আছে। আবির ভাঙা ভাঙা কণ্ঠে বলল, গুড মর্নিং স্প্যারো। আবিরের ভাঙা ভাঙা কণ্ঠস্বর কানে বাজতেই দুর্ভেদ্য আবেশে চোখ বন্ধ করে ফেলল মেঘ। এই দৃষ্টি কণ্ঠস্বরের মেঘের অন্তরান্তা পর্যন্ত কেঁপে গেছে। চোখ খুলে রাখার বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই। আবির তখনও নিষ্পলক চোখে তাকিয়েই আছে। আবির একগাল হেসে শান্ত কণ্ঠে শুধালো, ঘুম ভালো হয়নি? আমি এসে পর্দা টেনে দিয়ে যাব? মেঘ এবার সর্বশক্তি দিয়ে সাফ তাকে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনি কি সারাত ঘুমাননি? না। কেন? ঘুম আসছিল না। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে কাপা কাপা গলা জিজ্ঞাসা করলো, কল কাটতে বলেছিলাম, কাটেননি কেন? কল কাটতে ইচ্ছে করেনি, তাই কাটেনি। মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করলো, অফিস নেই? আছে। মেঘ সময় দেখে পুনরায় শক্ত কণ্ঠে বলল, সময় হয়ে যাচ্ছে, উঠছেন না কেন এখনো? যেতে ইচ্ছে করছে না। আবিরে নিরুদ্বেগ কণ্ঠের এক একটা উত্তর শুনে মেঘ আশ্চর্য বনে যাচ্ছে। যে মানুষটাকে এতদিন গুরু গম্ভীর, অনুভূতিহীন আর নিষ্ঠুর ভেবে আসছে, সেই আবির ভাইয়ের আকস্মিক পরিবর্তন মেঘের মনে বিশাল প্রভাব ফেলছে। মেঘ রাশভারী কণ্ঠে শুধালো, সমস্যা কি আপনার? আবির মুচকি এসে উত্তর দিল, বহুত সমস্যা, এদের কোনো সমাধানও নেই। নিজের অজান্তেই মেঘের ঠোঁট জুড়ে ললিত হাসি ফুটল। লজ্জায় লাল হওয়া দুগাল ছিকছিক করছে। মেঘ শক্ত কণ্ঠে বলল, থাক ভাই, বুঝছি আপনার সমস্যা, প্লিজ এখন উঠে অফিসে যান। আমি তোর ভাই? ভাই না তো কি? মেঘের মুখে এমন প্রশ্ন শুনে আবির ভেতরে ভেতরে জ্বলে উঠল। গম্ভীর মুখ করে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে অগ্নিকণ্ঠে বলল, আমি তোর বাবার দাদুর নাতির ছেলে হতে পারি, কিন্তু তোর ভাই না, বাই। আবির কল কেটে দিয়েছে। মেঘ আহাম্মকের মতো বসে আছে। আবির যে ভাই ডাকার ক্ষোভে রাগ করে ফোন কেটেছে, এটা বুঝতে সময় লাগলো না মেঘের। কিন্তু এটাও বুঝতে পারছে না আবির ভাই আর শুধু ভাইয়ের মতো পার্থক্যটা কি। বেশ কিছুক্ষণ বসে চট জলদি উঠে রুমে গুছিয়ে ফ্রেশ হতে চলে গেল। উঁচু করে ফজরের নামাজ পড়ে ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে আসলো। এর মতো আবিরের আর কোনো কল আসলো না। মেঘের মনে বেশ কিছু প্রশ্ন উদ্গত হচ্ছে। রুমে কিছুক্ষণ পায়চারি করে এক বুক সাহস নিয়ে অডিও কল দিল। কল বাজতে বাজতে কেটে গেছে। মেঘ এবার চেয়ারে হেলান দিয়ে বসে ভিডিও কল দিল। কয়েক সেকেন্ডের মতো রিসিভ হলো। দেখে বোঝা যাচ্ছে সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে কোনো রকম কলটা রিসিভ করেছে আবির। এখনো ঘন ঘন শ্বাস ফেলছে। আবিরের জলসিক্ত উন্মুক্ত শরীর, কোমরে বাঁধা সাদা টাওয়েল, আবিরের ভেজা চুল, লোমশ বুকে আরো নির্মিত পেট দেখে মেঘ ছত্রতত্র দৃষ্টি সরিয়ে নিল। ঢোক গিলে উষ্ণ শ্বাস ছেড়ে বলল, সরি, অসময়ে কল দিয়ে ফেলেছি। আবির মেকিস্বরে বলল, সরি বললে কি আমার মায়ানিজ্জত ফিরে পাবো?
মেঘ চোখ নেমে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি বুঝতে পারিনি, সরি। আবির মুচকি হেসে অন্য একটা টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে বলল, দূর পাগলি, এসব কোনো ব্যাপার না। তাছাড়া আমি আপনার কলের অপেক্ষায় ছিলাম। কেন? আজ প্রজেক্টের ফাইনাল মিটিং, কি পড়ে যাব বুঝতে পারছিলাম না। আবার করেছি রাগ, তাই নিচ থেকে কলও দিতে পারছিলাম না। মেঘ লাজুক হেসে বলল, আপনি এমন ঢং করা কোথা থেকে শিখেছেন? আপনার থেকেই শিখেছি। মেঘ ভেঙচি কাটল। আবির মুচকি হেসে 2-3টা শার্ট ফোনের সামনে ধরে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, কোনটা পরবো? মেঘ কয়েক সেকেন্ডেই একটা শার্ট সিলেক্ট করে দিল। আবির 10 থেকে 15 মিনিটের মধ্যে একদমই ইন করে শার্ট পরে ব্লেজার টাই সঙ্গে শু জুতো পরে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ফোন থেকে খানিকটা দূরে সরে উঁচু গলায় জিজ্ঞাসা করলো, কেমন লাগছে? মেঘ আপাদমস্তক দেখে মোলায়েম কণ্ঠে বলল, মাশাআল্লাহ। কিন্তু কিন্তু কি? হাউ ডু আ বাইট দ্য পিঙ্কি ফিঙ্গার নাও? আমি এখন কনিষ্ঠ আঙুলে কিভাবে কামড় দিব? ইন আ ড্রিম, স্বপ্নে। আবির টেবিল থেকে সানগ্লাসটা নিয়ে চোখে দিয়ে শেষবারের মতো ফাইলগুলো দেখে নিচ্ছে। এদিকে সানগ্লাস চোখে দেওয়ায় মেঘ গুনগুন করে গান গাইতে শুরু করলো, কালো সানগ্লাসটাই কেন এত সুখ হে জীবক। আবির ফোন কাছে নিয়ে বলল, দৃষ্টিতে যেন সে রাসপুতিন, খুন হয়ে যাই আমি প্রতিদিন। এটা বলবেন না? মেঘ নিজের মাথায় কাট্টা মেরে মুখ চেপে ধরেছে। আবির চিপ দিয়ে ঠোঁট ভিজে মলিন হেসে বলল, শুনলাম আপনি ইদানিং খুব বেশি গান গাইতেছেন, কই আমাকে তো শোনালেন না? মেঘ বিড়বিড় করে বলল, আপনার অফিস কখন যাবেন না? যান না কেন? যাবই তো, আগে কথা শেষ করি। আপনার সাথে আর কোনো কথা নেই। গুরুত্বপূর্ণ মিটিং থাকা সত্ত্বেও সারা রাত নির্ঘুম কাটিয়েছেন, এখন আবার ঢং করতেছেন। এদিকে আব্বু শুধু আমার ভাইয়ের দোষই দেখে, আপনার দোষ দেখে না। আপনি যে সারা রাত ঘুমাননি, এটা কি ঠিক করেছেন? এর প্রভাব মিটিংয়ে পড়বে না? জি না ম্যাম, বরং আজকের মিটিংই বেস্ট হবে। আপনি শুধু দোয়া করবেন, মিটিং শেষ করে কল দিব, ঠিক আছে? ফি আমানিল্লাহ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বিকালের দিকে আবিরের সাথে কথা হয়েছে। আজকের মিটিং ঠিকঠাক মতো শেষ হয়েছে। 1 সপ্তাহের মধ্যে প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। মোজাম্মেল খান আর আলী আহমেদ খান আবিরকে বাসায় ফিরতে বলেছেন, কিন্তু আবির বলেছে আরো 2 মাসের মতো সময় লাগবে। কারণ জিজ্ঞাসা করায় বিস্তারিত কিছুই বলেনি। এদিকে মেঘও বেশ উদ্বিগ্ন। বন্যার সাথে আগে থেকে প্ল্যান করা ছিল আজ বিকালে মেলায় যাবে। বন্যা রেডি হয়ে বিকালের দিকে বেরিয়েছে ঠিকই, কিন্তু মেঘ আবিরের উপর অভিমান করে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। বন্যা বেশ কয়েকবার কল দিয়েছে, বন্ধ পেয়ে একা একাই হাঁটছে। অন্য সময় হলে মেঘকে বাসায় থেকে নিয়ে আসতো, কিন্তু ইদানিং মেঘদের বাসায় যাওয়ার কথা মাথায় আসলেই লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। ঘণ্টাখানেক পর তানভীরের কল আসছে। অসময়ে তানভীরের কল দেখে বন্যা খানিকটা অবাক হয়ে আশেপাশে তাকালো। কোথাও পরিচিত কাউকে নজরে পড়ছে না। ভয় ভয় কল রিসিভ করলো। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, একা একা ঘুরছো কেন? আপনার বোন আমাকে বাসা থেকে বের করে এখন ফোন বন্ধ করে ফেলেছে। তুমি আমাকে কল দিতে পারতে না? এত ইমার্জেন্সি ছিল না, তাই দেইনি। কোথায় আছো বলো, আমি আসতেছি। আপনার আসতে হবে না, বলো। বন্যা জায়গার নাম বলতেই তানভীর বলল, আমি কাছেই আছি, 10 মিনিট অপেক্ষা করো। 8 থেকে 10 মিনিটের মধ্যে তানভীর বাইক সমেত হাজির হলো। বন্যা তানভীরকে দেখে আস্তে করে বলল, আপনার আসার কোনো দরকার ছিল না, আমি এখনই চলে যেতাম। রেগে আছো? বন্যা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, না, বুনু ঘুমাচ্ছে। তুমি বাসায় গেলে না কেন? আর নয়তো আমাকে কল দিতে, আমি বুনুকে নিয়ে আসতাম। আমি বাহিরে আছি এটা আপনাকে কে বলেছে? বুনু কল দিয়েছিল, বলেছে ওর বের হওয়ার মুড নেই, তোমাকে যেন মেলায় নিয়ে যাই। বোনা কপাল কুটে ধীর কণ্ঠে বলল, আমি মেলায় যাব না। মনে মনে মেঘকে কিছুক্ষণ বকে নিল। তানভীর সময় মতো গম্ভীর কণ্ঠে বলল, তানভীর সব সময়ের মতো গম্ভীর কণ্ঠে বলল, বনুর কথা অমান্য করলে বাসায় তুলকালাম কাণ্ড করে ফেলবে। এমনিতেই বাসায় আমাকে কেউ সহ্য করতে পারে না, এই অবস্থায় বনুকে রাগালে আমায় নিশ্চিত বাসা থেকে বের করে দিবে। বনা কিছু বলল না,
চুপচাপ দাঁড়িয়ে পশ্চিম আকাশের পানে তাকিয়ে আছে। সূর্য আপন গতিতে নিজ গন্তব্যে ছুটছে। আজকের আকাশ অন্যান্য দিনের থেকেও অনেক বেশি সুন্দর। তানভীর বন্যার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, যাবে না? বন্যার রক্তিম আকাশের পানে তাকিয়ে উত্তর দিল, আজকের আকাশটা খুব বেশি সুন্দর, কোথাও যেতে ইচ্ছে করছে না। বন্যার দৃষ্টি লক্ষ্য করে তানভীর আকাশের পানে তাকালো। গাঢ় নীল রঙের আকাশে মেঘদের আনাগোনা, পাখিরা আপন গতিতে উড়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে তাদের বাড়ি ফেরার বড্ড তারা। কুথুলি লগ্নে সূর্যটা বরাবরের মতো রক্তিম। তানভীর কয়েক মুহূর্ত আকাশ দেখে আচমকা দূরে দাঁড়িয়েছে। বন্যার কাছাকাছি স্টিলের বেষ্টনীতে মৃদুভাবে হেলান দিয়ে বন্যার অভিমুখে তাকালো। সূর্যের বিক্ষিপ্ত আলোক রশ্মিতে বন্যার মুখ লাল হয়ে আছে। তানভীর বন্যার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ সময় নিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, নীল আড়ম্বরের ভাজে ভাজে তোমার নামে সন্ধ্যা সাজে। বন্যা আকস্মাৎ আর চোখে তাকাতেই তানভীর নড়ে উঠল। কাজল পরিহিতা টানা টানা চোখ দুটো যেন দৃষ্টিতেই তানভীরের মতো শক্তপোক্ত ছেলের সত্তাকে বিলীন করে ফেলবে। বন্যা কোনো কথা না বলে পরপর দুবার ভ্রু নাচালো। তানভীর মুচকি হেসে এপাশ ওপাশ মাথা নেড়ে অন্যদিকে মুখ করে তাকালো। বন্যা তানভীরের দিকে লাজুক হাসলো। ফোন ভাইব্রেট হতেই বন্যা ফোনের দিকে তাকালো। মেঘের মেসেজ আসছে, আমার ভাইকে দিয়ে দিলাম, দেখে রেখো। বন্যা ছোট করে মেসেজ পাঠালো, ওকে ননদিনী। আকস্মাৎ পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর কানে বাজলো, মায়াবী কণ্ঠের ডাক, তানভীর। তানভীরের সঙ্গে সঙ্গে বন্যাও ঘুরে দাঁড়ালো। বোরখা পরা একটা মেয়ে, চোখ হাত পা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। বন্যা ভ্রুক্ষেপহীন নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েটা একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো? তানভীর কপালে কয়েকটা ভাঁজ ফেলে বন্যাকে এক পলক দেখে ভারী কণ্ঠে প্রশ্ন করল, কে আপনি? আমাকে চিনতে পারছো না? আপনাকে চেনার কথা ছিল নাকি? মেয়েটা এবার চোখ নামিয়ে শীতল কণ্ঠে বলল, আমি আয়েশা, চিনতে পেরেছ? আকস্মাৎ তানভীরের জল শক্ত হয়ে গেছে। কপালে আরো কয়েকটা ভাঁজ পড়ল। দু চোখ আগ্নেয়গিরির লাভার ন্যায় টকবক করছে। অক্ষিপটে ব্যথা অনুভূত হচ্ছে। বন্যা তখনও স্বাভাবিক দৃষ্টিতে তানভীরের আর সেই মেয়েকে দেখছে। বন্যা বুঝতেই পারছে না কে মেয়ে। সে ভেবেছে পরিচিত, বান্ধবী বা অন্য কেউ হতে পারে। আয়শা কণ্ঠ খাদে নামিয়ে নমনীয় কণ্ঠে বলল, তোমাকে অনেকদিন পর দেখলাম। তানভীর মুখ ফুলিয়ে ঘন ঘন শ্বাস ছাড়ছে, চোখ মুখে তীব্র আক্রোশ। আয়শা আবারও বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বন্যার দিকে তাকিয়ে বলল, পার্সোনাল। বন্যা এতক্ষণ কোনো কিছু অনুভব না হলেও এবার কিছুটা রেগে গেছে। মনের ভেতর প্রশ্ন জাগছে, কে এই মেয়ে? তানভীর অন্যদিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, কথা বলার মতো সময় আর ইচ্ছে কোনোটাই আমার নেই। তানভীর পাশ কেটে যেতে যেতে হুঙ্কার দিল, বন্যা আসো, যেতে হবে। ওই মেয়ে বন্যাকে দেখে দেখে এগোচ্ছে। তানভীর বাইক পর্যন্ত যেতে যেতে ওই মেয়ে উচ্চস্বরে বলে উঠল, তানভীর, আমি তোমাকে এখনো ভালোবাসি। তানভীর শুনে কথাটা শুনল না। রাগে হাত পা কাঁপছে। মেয়ে বলে পারছে না শুধু গায়ে হাত তুলতে। মেয়ের কথা শুনে বন্যা থমকে দাঁড়ালো। বুকের ভিতরটা আকস্মাৎ মোচড় দিয়ে উঠেছে। বুঝতে বাকি রইল না এই মেয়েই তানভীরের এক্স গার্লফ্রেন্ড। তানভীর বাইক স্টার্ট দিয়ে অগ্নিজ কণ্ঠে চিৎকার করলো, বন্যা আসতে বলেছি তোমায়। বন্যা থতমত খেয়ে ছুটে গেল। চুপচাপ বসে পড়ল বাইকের পিছনের সিটে। তবে বরাবরের মতো এবারও তানভীরের সঙ্গে দূরত্ব রেখে বসেছে। কিছুক্ষণ আগেও আকাশের পানে তাকিয়ে ভাবছিল আজ থেকে বাইকে বসলে তানভীরকে ধরে বসবে, কিন্তু তার হলো কই। দুজনের বুকের ভেতর যেন ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। সে খবর কেউ জানে না। মেলার কাছাকাছি এসে বাইক থামলো। বন্যা মেলায় যাওয়ার মতো বিন্দুমাত্র আগ্রহ পাচ্ছে না, আর না আছে তানভীরের। তবু মেঘের কথা মেনে ঢুকলো মেলায়। বন্যা চুপচাপ ঘুরে দেখছে। মেঘের সঙ্গে অনেক কিছু কেনার প্ল্যান করেছিল ঠিকই, তবে এখন আর ইচ্ছে নেই। কিছুক্ষণ ঘুরে বন্যা চাপা স্বরে বলল, আমার বাসায় যেতে হবে। তানভীর ঘড়িতে সময় দেখে নিল। বন্যা দ্রুত হেঁটে গেটের দিকে যাচ্ছে। বন্যার 2-3টা দোকান পেরিয়ে হঠাৎ খেয়াল করলো আশেপাশে তানভীর নেই। থমকে দাঁড়িয়ে পিছনে তাকিয়ে দেখলো তানভীর দোকানে কি কিনতেছে। বন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে
দ্রুত এগিয়ে এসে বলল, তোমাকে ডাকছিলাম, তুমি শুনোনি, সরি। বন্যা আবারও হাঁটা শুরু করলো। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, এগুলো তোমার, আমার কিছু লাগবে না, ধন্যবাদ। বন্যা বেরিয়ে পড়েছে। অন্যান্য দিনের মতো তানভীর আজ জোর গলায় কিছু বলতেও পারছে না। দ্রুত এগিয়ে গেল বন্যার কাছে। বন্যার চোখ মুখ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। শান্ত কণ্ঠে বলল, আমি এখান থেকে রিক্সা নিয়ে যেতে পারবো, কিন্তু আমি তোমাকে একা ছাড়তে পারবো না। বন্যা মলিন হেসে মনে মনে আড়াল, আপনার অতীত বর্তমান হলে আপনার জীবনে এই বন্যার অস্তিত্ব থাকবে না। তানভীর বাইক স্টার্ট দিয়ে উঠতে বলল। বন্যা বাধ্য হয়ে উঠে বসল। কারো মুখে কোনো কথা নেই। মোখলেস মেয়ের দোকানের সামনে আসতেই মোখলেস মেয়ে বন্যাকে ডাকতে শুরু করলেন। বন্যা নামাতে বলায় তানভীরের অনিচ্ছা সত্ত্বেও বাইক থামালো। তানভীরের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তানভীর শক্ত কণ্ঠে বলল, যদি গিফট না নাও তাহলে আমি এখানেই বসে থাকবো। বন্যা কিছু না বলে দোকানের দিকে এগিয়ে গেল। মোখলেস মেয়ের পাশের দোকানে বন্যার আব্বু কাপড় ইস্ত্রি করতে দিয়েছিল। ইমার্জেন্সি কাজে ওনাকে এক জায়গায় যেতে হয়েছে, তাই ইস্ত্রি করে জামা কাপড় মোখলেস মিয়ার দোকানে রেখে গেছে। মোখলেস মিয়া কাপড় আর কিছু খাবার দিয়েছেন। বন্যা না করা সত্ত্বেও উনি জোর করে দিয়েছেন। বন্যার সচরাচর বাসা থেকে বের হয় না। বন্যা খেতে ইচ্ছে করলে বন্যার ছোট ভাই রেডি নিয়ে যায়। মাস শেষে বন্যার আব্বু টাকা দিয়ে দেন। তানভীর বাইক থেকে ঘাড় ঘুরিয়ে রাগি চোখে সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ মোখলেস মিয়ার নজর পড়ে তানভীরের দিকে। তানভীরের তাকানো দেখে মোখলেস মিয়া বন্যাকে জিজ্ঞাসা করল, পোলাই এমনি তাকায় আছে কেন, ভাড়া দাওনি? বন্যা কিছু বলার আগেই মোখলেস মিয়া দোকান থেকে বের হতে হতে উচ্চস্বরে শুধালো, এই ছেলে, তোমার ভাড়া কত? আমি ভাড়া দিয়ে দিচ্ছি, তবুও আমার বউয়ের দিকে এভাবে তাকায়া থাইকো না। তানভীরের মেজাজ চরম পর্যায়ে খারাপ হয়ে গেছে। রাগে দাঁত কটমট করছে, দু চোখ লাল হয়ে গেছে। বন্যা দ্রুত বেরিয়ে যেতে যেতে বলল, দাদা, আমি কথা বলছি। বন্যা তানভীরের কাছে গিয়ে বিড়বিড় করে বলল, এখানে এভাবে দাঁড়িয়েছেন কেন? বাসায় যান প্লিজ। তুমি গিফট না নিলে আমি এক পাও নড়ব না। বন্যা আস্তে করে কপাল চাপড়ালো। মেঘের ভাই বলে কথা, সে তো মেঘের মতোই জিদি হবে। এটা বন্যা ভুলে গেছিল, ভেবেই রাগ লাগছে। মোখলেস মিয়া দোকান থেকে ডাকলেন, সমস্যা কোনো? না দাদা। বন্যা তানভীরের হাত থেকে গিফটের ব্যাগটা নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এবার এখান থেকে যান প্লিজ, আব্বু দেখলে সমস্যা হবে। তানভীর কথা না বাড়িয়ে মোখলেস মেয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে গলি থেকে বেরিয়ে গেছে। এদিকে মেঘ আবিরের উপর রাগ করে ফোন আর অনই করেনি। আম্মুর ফোন থেকে তানভীরকে কল দিয়েছিল। সন্ধ্যার পর নিচে এসে নুডলসে পাকোড়া বানাতে শুরু করলো। মিম আর আদি আগে থেকে রেডি হয়ে বসে আছে। আবির বাসার সবার সঙ্গে কথা বলতে বলতে মেঘের কথা জিজ্ঞাসা করলো। আকলিমা খান রান্নাঘরে এসে মেঘের দিকে ফোন ধরে একগাল হেসে বললেন, সে তো এখন রেসিপি শিখতে ব্যস্ত, 8 থেকে 10 পদের পাকোড়া বানানো শিখে ফেলেছে। আবির মেঘের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, পাকোড়াতে লবণ দেয় তো? মেঘ ফোঁস করে উঠল। আকলিমা খান কপট রাগেশ্বরে বললেন, মেয়েটাকে কেন রাগাচ্ছ বলো তো? আবির শান্ত কণ্ঠে বলল, যদি কেউ বিজ্ঞ হয়েও অজ্ঞের মতো আচরণ করে তো আমি কি করব? রাখি। কাকিয়া লবণের বিষয়ে আটকে থাকলেও আবিরের কথার মিনিং মেঘ ঠিকই বুঝেছে। তাড়াতাড়ি কাজ শেষ করে যেন রুমে গিয়ে আবিরকে কল দিতে পারে। এর মধ্যে তানভীর বাসায় আসছে, চোখ মুখ কালো হয়ে আছে। মেঘকে রান্না করে দেখে শক্ত কণ্ঠে বলল, বনু, 1 কাপ কফি করে দিবি? আনছি। মেঘ কফির পাকোড়া নিয়ে খুশিতে গদগদ হয়ে হাজির হলো। তানভীরের চোখ মুখ দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? না। মেঘের ভয়ে বুক কাঁপছে। বন্যার সাথে যদি ঝগড়া করে তাহলে কি হবে? মেঘ শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, ভাইয়া বলো না কি হয়েছে? বন্যা কোথায়? ওকে বাসার কাছে দিয়ে আসছি। তাহলে আর কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? তানভীর কফির কাপে চুমুক দিয়ে কাপ সামনে রেখে আস্তে করে বলল, আজ আয়েশার সঙ্গে দেখা হয়েছিল। আয়েশার নাম শুনেই চমকে উঠল মেঘ। প্রশস্ত আখি যুগল আরো বেশি প্রশস্ত হয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, থাপ্পড় দিয়েছ? না। মেঘ কাকুর সাথে সোফায় ঘুষি শুরু করলো। তারপর বেশ কয়েকটা ঘুষি দিতে দিতে চেঁচিয়ে উঠল, তোমাকে আমি বলেছি সামনে পেলে চোখ বন্ধ করে থাপ্পড় দিবে, তুমি থাপ্পড় দিলা না কেন?
তানভীর তড়িৎ বেগে উঠে মেঘের দুহাত শক্ত করে ধরে বলল, একটু ঠান্ডা হয়ে কথাটা শুনবি? তুমি থাপ্পড় দাওনি কেন? পাবলিক প্লেসে মেয়েদের গায়ে হাত তোলাটা শোভা পায় না। ইস, আমি কেন গেলাম না আজ? মেয়েকে কয়েকটা থাপ্পড় দিয়েই আসতাম। বন্যা কোথায় ছিল? বন্যা দেখেছে? বন্যা সাথেই ছিল, কিন্তু কিছু জিজ্ঞেস করেনি। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, শেষ, আমার সব শেষ। তানভীর সূক্ষ্মনেত্রে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বিড়বিড় করছিস কি? কিছু না। হাত ছাড়ো, রুমে যাব। ঘুষাঘুষি করবি না তো? ঘুষাঘুষি করে নিজের হাত ভেঙে কি করব? যার নাক মুখ ভাঙার দরকার তারটাই যদি না ভাঙতে পারি। বুঝছি, তুমি কিছু পারবা না, আবির ভাইকেই বলতে হবে। তানভীর হাত ছেড়ে ভীত কণ্ঠে বলল, প্লিজ ভাইয়াকে এখন কিছু বলিস না। এই ঘটনা ভাইয়া শুনতে পারলে আমার কপালে দুর্গতি আছে। ঠিক আছে, বলবো না। মেঘ রুমে এসে ফোন অন করতেই বন্যার কল আসলো। বন্যা একে একে সব ঘটনা খুলে বলল। মেঘ যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছে। পরপর আবিরকে কল দিল। আবির কল রিসিভ করে শক্ত কণ্ঠে ধমক দিল, এই মেয়ে, এত নির্বোধ কেন তুই? আমি কি করেছি? কথা না শুনে না বুঝে ফোন বন্ধ করে বসে আছিস? কি শুনবো আর কি বুঝবো? আপনি যে কাজে গিয়েছিলেন সেই কাজ শেষ করে তবুও আপনি বাসায় ফিরবেন না, এটাতে কি বুঝবো আমি? আমি শুধুমাত্র প্রজেক্টের কাজে এতদিনের জন্য এত দূর আসিনি। বাংলাদেশে টানা 3 প্রজেক্ট করলেই এটা সমান বেনিফিট পেতাম। সব ছেড়ে এখানে এসে পড়ে থাকতাম না। আমি আমার প্রয়োজন আসছি, আর প্রজেক্টটা শুধুমাত্র আমার বাহানা ছিল। যে প্রজেক্ট 15 দিনে শেষ করতে পারতাম সেটা কমপ্লিট করতে 3 মাসের উপরে সময় নিচ্ছে, যেন আব্বু চাচ্চু কিছু বুঝতে না পারে। আপনি কেন গিয়েছেন? কি প্রয়োজন আপনার? আমার টাকার প্রয়োজন। কপাল কুঁচকে বলল, আপনার কত টাকা প্রয়োজন? আপনি আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়েছিলেন, মনে নেই? ওইটা তো অনেক টাকা আছে, আপনি এখান থেকে টাকা নিতে পারতেন। আমার এত টাকা লাগেই না। আবির মুচকি এসে বলল, ওইটা শুধুমাত্র তোর, আর ওখানে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাঠানো হচ্ছে শুধু তোর জন্য। তোর যা ইচ্ছা হয় তাই কিনিস, আরো বেশি প্রয়োজন হলে একবার জানাস শুধু। আমার টাকার বিশেষ কোনো প্রয়োজন নেই, আপনি এগুলো নিয়ে যান, তবুও চলে আসেন প্লিজ। আবির দীর্ঘশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, কেন বুঝতে পারছিস না? আমার লাখ টাকার প্রয়োজন না, আরো বেশি প্রয়োজন। তাহলে কত প্রয়োজন? কোটি। হোয়াট? কোটি টাকাতে আপনি কি করবেন? দরকার আছে। এত টাকা কে দেবে আপনাকে? আমার টাকা আমি নিতে আসছি, কে দিবে আবার কি? এখানের স্থানীয় এক ফ্রেন্ডের বাবা বড় বিজনেসম্যান। ওনার কথা মতো আমরা দুজন স্টুডেন্ট থাকাকালীন ছোট ছোট বেশ কয়েকটা কোম্পানিতে শেয়ার কিনেছিলাম, যদিও সবকিছু উনি ম্যানেজ করে দিয়েছিলেন। আমি দেশে যাওয়ার আগে সবগুলো শেয়ার অ্যামাউন্ট একসাথে করে আঙ্কেলের কোম্পানিতে কিছুটা শেয়ার কিনে দিয়েছিলাম, কারণ আমার কাছে ওনারাই একমাত্র বিশ্বস্ত মানুষ ছিলেন। এখন আমার টাকার প্রয়োজন। আঙ্কেলকে জানানোর পর আঙ্কেল এখনো এখানে আসতে বললেন। কোম্পানির বেশ কিছু কাজ পেন্ডিং আছে, সেগুলো কমপ্লিট করতে পারলে আমি যত আশা করেছি তার থেকেও অনেক বেশি দামে শেয়ারটা বিক্রি করতে পারবো। তানভীর আর রাকিব ব্যতীত এই কথার কেউ জানে না। আজ তোকে বলছি, আব্বু চাচু এসব জানতে পারলে কিভাবে রিয়াক্ট করবেন আমি জানি না, তাই প্রজেক্টের নাম করে আসছি। মেঘ সব কথা শুনে দাসভারী কণ্ঠে বলল, শেয়ারটা বিক্রি না করলে হয় না? আপনার এত কি প্রয়োজন? প্রতিনিয়ত মানুষকে যোগ্যতার প্রমাণ দিয়ে বাঁচতে পারবো না। আমি সব মায়াজাল কাটিয়ে একটা স্বচ্ছ জীবন কাটাতে চাই। জীবন চালাতে ঠিক যতটা প্রয়োজন ততটা ইনকাম করতে পারলেই হবে। আমি শুধু মানসিক শান্তি চাই। মেঘ চুপ করে বসে আছে, কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। আবির মোলায়েম কণ্ঠে শুধালো, রাগ করেছিস? না, রাগ করবো কেন? আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তা অবশ্যই ভেবেচিন্তে নিয়েছেন। বাসায় কাউকে এ ব্যাপারে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, রাখি এখন। আচ্ছা। আজ সকাল থেকে আলী আহমেদ খান মোজাম্মেল খানের মধ্যে মনমালিন্য চলছে। সারাদিন খাওয়া নেই, যে যার রুমে শুয়ে আছেন। বাসার সবাই চেষ্টা করে ও রাগ ভাঙাতে পারেনি। দুপুরের পরপর ফুপ্পি, জান্নাত আপু, আইরিন আর আসিফ ভাই আসছে। আজ ইচ্ছে করেই আসিফ আসেনি। প্রতিনিয়ত মিমের সাথে ঝগড়া করতে ভালো লাগে না তার।
মেঘের ফুপি প্রথমেই মোজাম্মেল খানের রুমে গেলেন। মোজাম্মেল খান বোনকে দেখে শোয়া থেকে উঠে বসে ভারী কণ্ঠে বললেন, কেমন আছিস? কেমন থাকবো, এই বয়সে এসে তোমরা ভাইয়ে ভাইয়ে যে দ্বন্দ্ব শুরু করেছ, যে দ্বন্দ্বে মেতেছ। কোন দ্বন্দ্বে মেতেছ? আমি কি বলবো, ভাইজানের যা মন চায় তাই করেন। কিছু বললেও উনি রেখে যান, বোঝার চেষ্টা পর্যন্ত করেন না। জিনিসটাই তো ওনার স্বভাব, যা বলবে তাই করবে। কি সমস্যা নিয়ে? সমস্যা তো অনেক কিছু নেই। আমার ছেলেকে শাসন করলেও দোষ, না করলেও দোষ। মেয়েকে কিছু বললেও দোষ, না বললেও দোষ। আগে আবির অফিস সামলে নিত, তাই অফিসের বিষয়ে এত কথা আমার শুনতে হতো না। এখন আবির নেই, কাজের একটু এদিক সেদিক হলেই রাগ। আমরা নাকি গুরুত্ব দেই না। উনি একা পরিশ্রম করে সবকিছু করেছেন। উনি যা বলবেন তাই হবেন। আরো অনেক কিছু। ভাইজান কি কোনোভাবে সংসার ভাঙার কথা বোঝাতে চাচ্ছেন? এই কথা ভুলেও ভাইজানের সামনে বলিস না। আমি সেদিন রাগে বলে ফেলেছিলাম। তুমি বললে সংসার ভাগ করে ফেলি। বলেছি না, মরেছি। আমার সাথে কথা তো বললেনই না, এমনকি এটাও বলেছেন আমার ছেলে আমার মেয়ে দুজনই ওনার। ছেলে মেয়ের ব্যাপারে কিছু বলার অধিকার পর্যন্ত আমার নেই। ইকবালই ভালো, তার এসব বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই। তানভীর, আবির কি বলে? আবিরের সঙ্গেও ঝামেলা। মাহমুদা খান চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলেন, আবিরের সঙ্গে আবার কিসের ঝামেলা? প্রজেক্ট শেষ করে তবু আবির বিদেশ থেকে দেশে আসছে না। তাছাড়া সেদিন আবির আমার পক্ষে দুটো কথা বলেছিল, সেই আগে আবিরের সঙ্গেও কথা বলছেন না। এখন করণীয় কি? দেখ তুই মানাতে পারিস কিনা। মাহমুদা খান মোজাম্মেল খানের রুমে থেকে বেরিয়ে আলী আহমেদ খানের রুমে গেলেন। রুমে ঢুকতেই আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুইও কি তার পক্ষে কথা বলতে আসছিস? হ্যাঁ ভাইজান, আমি আপনার মুখে শুনতে চাই ঘটনা কি। ঘটনা কিছুই না, মোজাম্মেলের অত্যাচার সহ্য হচ্ছে না। কেন? ভাই কি করেছেন? তানভীরের সাথে ওর কি শত্রুতা আমি জানি না, কথায় কথায় ছেলেকে বকাবকি করে। আমি কিছু বলতে গেলে আমার ছেলের সাথে তুলনা দেয়। আমার ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওর ছেলে বেকার, কিছুই ঠিক মতো করতে পারছে না। কোথায় আমি আমার ছেলে নিয়ে গর্ব করব, উল্টো সে গর্ব করে। সে সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে। এই যে ছেলে মেয়ে এগুলোর মতো দ্বন্দ্ব লাগাচ্ছে, ওরা কি সারা জীবন একসাথে থাকতে পারবে? আমি এই জন্য সেদিন রাগে বলেছিলাম, ওর মতো চিন্তাভাবনা আমার থাকলে আমি একা এই সংসারটাকে এতদূর টানতে পারতাম না। এই সংসারটা আমার, এখানে আমার অধিকার সবচেয়ে বেশি। আমি যা বলবো তাই হবে। আমি বোঝাতে চেয়েছি ওর উল্টোপাল্টা আচরণগুলো যেন পরিবর্তন হয়, অথচ সে বুঝেছে আমি সংসার ভাঙতে চাচ্ছি। এজন্য আমিও বলেছি ও যদি চাই বাড়ি থেকে চলে যেতে পারে, কিন্তু তানভীর, মেঘ আর ওদের মা আমার বাড়িতেই থাকবে। ওদের উপর বাবার অধিকার খাটাতে যেন না আসে। এতক্ষণ আপনারা শুনছিলেন আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের ৬৭তম পর্বের শেষাংশ। কণ্ঠে ছিলাম আমি সানজিদা ছোঁয়া। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।